সম্পর্কের ভাঙনের যেটুকু বাকি ছিল, অনুরাগের ছোঁয়ায় সুদীপা এবং আদিত্যের মধ্যে সেই ভাঙনটা ধরালো কিন্তু কে? কুন্তলা। কুন্তলা কিন্তু ওই স্যারের সঙ্গে, ঋতব স্যারের সঙ্গে সুদীপাকে একেবারে জড়িয়ে পেঁচিয়ে একাকার করে দিয়েছে। তাহলে আদিত্যের মনে যেটুকু ভালোবাসা তৈরি হয়েছিল, যতটা ভালোবাসা তৈরি হয়েছিল, সব ভেঙে চুরমার করে হয়ে গেল, সমস্ত কিছু ভেঙে একেবারে শেষ হয়ে গেল। আজকের পর্বে অনুরাগের ছোঁয়ায় আমরা দেখতে পাচ্ছি পরমা এবং অভ্রের মধ্যে সম্পর্ক পুরো একেবারে শেষ। এদিকেও আমরা দেখতে পাচ্ছি সুদীপা এবং আদিত্যের মধ্যে সম্পর্ক পুরোপুরি একেবারে শেষ হয়ে গেছে, যেটুকু অবশিষ্ট ছিল সব শেষ হয়ে গেছে। কি হলো আজকের পর্বে, পুরো বিষয়টা আজকের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। সো চলো তাহলে শুরু করা যাক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেক্ষেত্রে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকের পর্বে আমরা যেটা দেখছিলাম সেইটাই দেখতে পাচ্ছি যে সুদীপা কিন্তু আদিত্যের উপরে প্রচন্ড চড়াও হয়েছে। বলতে লাগে, মিস্টার চৌধুরী, আপনি আমার উপরে কোনো অধিকার ফলাতে পারেন না। আপনি বিয়ের আগে এবং বিয়ের পরে প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু আমার কোনো পার্সোনাল বিষয়ে আপনি নাক গলাবেন না। আমি কিরকম? তখন আদিত্য বলতে লাগে, দেখুন আমি আপনার স্বামী, সেক্ষেত্রে আমার তো জিজ্ঞেস করার 100 বার জিজ্ঞেস করবে। কিন্তু সুদীপা বলতে লাগে, না আমাদের মধ্যে সেই সম্পর্ক নেই। কিন্তু আদিত্য বলতে লাগে, হ্যাঁ আছে। তখন সুদীপা বলতে লাগে, সেটা আছে তো অন্য লোকের সামনে, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম সম্পর্ক নেই। সেক্ষেত্রে আমি কি করছি না করছি, আর আপনি ছি 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 ছি, আপনি ঋতব স্যারের সঙ্গে কি করে বেড়াচ্ছি, আমি কি ছি ছি ছি, আপনার রুচিরও আমি প্রশংসা করছি, বাহ বাহ। এই বলে কিন্তু সেখান থেকে সুদীপা একেবারে কঠোর গলায় আদিত্যকে দমন করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে আদিত্যের কাছে ফোন আসে, পুলিশ অফিসার ফোন করে থানা থেকে, বলতে লাগে, স্যার যে নাম্বার থেকে ফোন এসেছিল, যে মেয়েটা আমাদেরকে ইনফর্ম করেছিল যে বধূ নির্যাতন হয়েছে, সেই নাম্বারটা কিন্তু আমরা চেক করে দেখলাম আপনাদের বাইরের ল্যান্ডলাইন নাম্বার, এবং সেই অডিও কলটাও কিন্তু রেকর্ড হয়ে আছে। তখন আদিত্য একেবারে চমকে ওঠে, আদিত্যের সচকিত হয়ে যায়, মনে পড়ে যায় সেই একটু আগে ঘটা মুহূর্ত, কিছুক্ষণ আগে ঘটা মুহূর্ত, যে রূপা কি বলছিল, রূপা বলছিল এই মেয়েটা ফোন করেছিল, এই মেয়েটা। তখন আদিত্যের আর বুঝতে বাকি থাকলো না। তখন আদিত্য বলতে লাগে, ঠিক আছে স্যার, আপনি তাহলে অডিওটা আমাকে পাঠিয়ে দেন, আমি এটা বিষয়টা ব্যবস্থা করছি। অন্যদিকে দেখতে পাচ্ছি স্যার একেবারে, মানে ঋতব স্যার একেবারে খুশিতে বাগে বাগ হয়ে গান বলতে বলতে যেই না চেম্বারে ঢুকেছে, তার হঠাৎ করে সেখানে কুন্তলাকে বসে থাকতে দেখে সে প্রচন্ড রেগে যায়, আর বলতে লাগে, আপনি কে, আপনি এখানে কি করতে এসেছেন? তখন সেখানে কুন্তলা বলতে লাগে, আমি কি করতে এসেছি সেটা আমি পরে বলবো। এই বলে কিন্তু ঋতব স্যারের সম্পর্কে যা নয় তাই করে, মানে ঋতব স্যারের মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যা যা ঘটেছে, ঋতব স্যার ছোটবেলায় কি করতো, তার কি প্রেমিকা ছিল, সে কোথায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজনকে মেরে দিতে চেয়েছিল, সে অপারেশন থিয়েটারে গিয়ে কি করেছিল, তার প্রেমিকাকে হারানোর পরে সে কতটা অসহায় হয়ে পড়েছিল, পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়। এবং আরো বলতে লাগে যে তোমার কিন্তু সুদীপা কিন্তু তোমার মধ্যে কিন্তু সুদীপার লক্ষণ আমি দেখতে পাচ্ছি। সুদীপা শুধু তোমার সুদীপা, তোমার মধ্যে সেই লক্ষণ দেখতে পাচ্ছি। সুদীপা নিজের জীবনে অনেক রকমের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলে গেছে। সুদীপার জীবনটা প্রথম শুরু হয়েছিল একটা প্রচন্ড ভূমিকম্পের মধ্যে দিয়ে, সেখানেই তার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব শেষ হয়ে গিয়েছিল। তারপর সুদীপা কোন জায়গায় চলে এসেছিল না, ওই গ্রামের মধ্যে মানুষ হয়েছিল, এবং সেই গ্রামের মধ্যে মানুষ হতে হতে সুদীপা আবার এসে পড়লো কোথায়, চৌধুরী পরিবারে। এই ভাগ্যের পরিবারে সুদীপা বারবার কিন্তু মানে হোঁচট খাচ্ছে, বারবার এদিক ওদিক চলে যাচ্ছে। সুদীপা তোমারই হবে ঋতব, তোমারই হবে, আমি সব বুঝতে পারছি, আমরা সব আধ্যাত্মিক চোখ দিয়ে সব দেখতে পাই, সব বুঝতে পারি। তুমি হয়তো বলবে বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের যেখানে শেষ সেখানেই কিন্তু আমাদের আধ্যাত্মবাদের শুরু। এই বলে আদিত্যের মাথাটাকে একেবারে ব্রেনটাকে ওয়াশ করে দেয় এবং বলতে লাগে বারবার, সুদীপা কিন্তু তোমারই। তখন ঋতব স্যার বুঝতে পারছেন, ঋতব স্যার বলতে লাগে, আপনি কেন বলছেন এসব কথাগুলো, আপনি কি করে বুঝছেন, কি করে জানেন? তখন সেখানে কুন্তলা বলতে লাগে, আমি সব জানি, আমরা সব দেখতে পাই বাবা, আমরা সব দেখতে পাই। এই বলে খানিকটা মানে কি বলবো, কার্ড রেখে দেয় সামনে, আর বলতে লাগে, তোলো ঋতব, তোলো কার্ড ওখান থেকে তোলে, আমি বলছি। এই বলে কার্ড যখনই ঋতব একটা তুলে দেয়, স্যার যখন একটা কার্ড তুলে দেয়, তখন কার্ডটা দেখে কুন্তলা আবারও বিভিন্ন ডিটেলস ইনফরমেশন একের পর এক বলতে শুরু করে দেয়। তুমি ছোটবেলায় এই ছিলে, তুমি তারপরে বড় হয়ে এই হয়েছিলে, তারপরে এই হয়েছিল, তারপর তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল, পুরো প্রত্যেকটা স্ট্রাকচার একে একে সব কিন্তু কুন্তলা বলতে শুরু করে দেয়। মানে ঋতব স্যারের তখন বিশ্বাসই হচ্ছে না, তখন আবারও কার্ড রাখে কুন্তলা, বলতে লাগে, আবারও তোলার পরবর্তী মুহূর্তে কুন্তলা একেবারে জোর গলায় বলতে লাগে যে সুদীপা কিন্তু তোমারই হবে। ও হয়তো প্রথমে না বলবে, ও তুমি রাজি হবে না, কিন্তু তোমাকে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তোমাকে কিন্তু অর্জন করে নিতে হবে। কি বললাম, তোমাকে অর্জন করে নিতে হবে। এই বলে কুন্তলা একেবারে ঋতব স্যারের ব্রেনটাকে, মানে অনেকটা সময় ধরে ঋতব স্যারের ব্রেনটাকে ওয়াশ করে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় সুদীপা কিন্তু তারই, এবং কুন্তলা যে তার সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা
মানে ব্যাকগ্রাউন্ড যেসব বললো, মানে ঋতব স্যারের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ঋতব স্যার ব্যাকগ্রাউন্ড যে সমস্ত বলেছে, ঋতব স্যারের পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু সত্য মনে হয়েছে। তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা বিষয়গুলো কুন্তলা কিন্তু ডিটেলস মানে এক্সপ্লেন করে দিয়েছে। তখন সেখানে ঋতব স্যার চেয়ারে বসে পড়ে আর মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ আমি অর্জন করব সুদীপা, শুধু তুমি আমার, সুদীপা তুমি শুধু আমার। এদিকে তখন কুন্তলা মনে মনে ভাবতে লাগে যে যেখানে বন্দুকের গুলি মিস করে যায়, যেখানে সবকিছু মিস করে যায়, সেখানে সন্দেহ আর অবিশ্বাস একেবারে শেষ করে দিতে পারে সমস্ত বিষয়কে। তাই আমি সেই জায়গাটাই কিন্তু আমি লাগিয়ে দিলাম। এই বলে কুন্তলা মনে মনে হাসতে হাসতে কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে ঋতব স্যার প্রচন্ড রকমের মানসিক মনোবল তৈরি করে নিয়ে একবারে সুদীপাকে পাওয়ার জন্য একেবারে আকুলি বিকুলি করতে থাকে। তার চাহনিতে আমরা কিন্তু একটা উজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সুদীপার জন্য। অন্যদিকে দেখতে পাচ্ছি অভ্র যেই না বাইরে বেরিয়ে এসেছে, সুদীপা তার সামনে দাঁড়িয়েছে আর বলতে লাগে, দাদা আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন অভ্র তার মনের কথাগুলো বলতে শুরু করে দেয়, আমি আর পারবো না, আমি আর পারছি না বোন, আমি আর পারছি না, আমি বাড়িতে কি করে থাকবো, কি করে বাঁচ পাবে, কিচ্ছু পারছি না। আমি পরমাকে খুব ভালোবাসি রে বোন, আমি পরমাকে খুব ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসতে পারবে না, তাই আমার কিছু করার নেই। এই বলে অভ্র নিজের মনের কষ্ট, নিজের মনের ব্যথা বেদনাগুলো একেবারে সুদীপার সঙ্গে শেয়ার করতে শুরু করে দেয়। আর ওপর থেকে দেখতে পাচ্ছি পরমা পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে শুরু করে দেয়। অভ্রের প্রচন্ড কান্না, প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড কষ্টের কথাগুলো যা সুদীপার সঙ্গে শেয়ার করছে, প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু ওদিক থেকে মানে সিঁড়ির মানে দোতলার ওপর থেকে কিন্তু পরমা সবগুলো দেখতে পাচ্ছে। হঠাৎ করে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু আদিত্য চলে আসার বলতে লাগে, দাদা তুই এখানে আসিস, তাহলে থাক। এই বলে সবাইকে ডাকতে লাগে, বড় মা কোথায় আছো, সঞ্চারিদি কোথায় আছো, এই বলে সবাইকে কিন্তু ডেকে এক জায়গায় করে। তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে, কি হলো, কি ব্যাপার, সবাই তখন বাইরে বেরিয়ে এসেছে। তখন সেখানে ওদিক থেকে বলতে লাগে, রূপা বলতে লাগে, বাবা তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও তুমি? তখন সেখানে আদিত্য গিয়ে বলতে লাগে, আজকে তোমার জন্য আজকে অনেকটা বড় একটা সত্যি সামনে আসছে, তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই। এদিক থেকে দেখতে পাচ্ছি যে আদিত্য বলতে লাগে, এই ফোন কিন্তু কে করেছিল পুরো বিষয়টা কিন্তু আমি পুরো বুঝতে পেরেছি। আর রূপার কাছে গিয়ে বলতে লাগে, এনার জন্য কিন্তু আমি পুরো বিষয়টাকে আমি ধরতে পেরেছি। তখন সেখানে সঞ্চারী বলতে লাগে, ও আর কি বলবে, ও তো মানসিক ভারসাম্যহীন। এমন কথা শুনতে আদিত্য সামনে এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগে, হ্যাঁ মানসিক ভারসাম্যহীন, তাই তো, চুপ করো একদম, স্টপ ইট স্টপ ইট। এই বলে আদিত্য প্রচন্ড ঝাঁকুনিতে তাকে বকা দিয়ে দেয় আর বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগে, তুমি যদি আমার বৌদি না হতে, তুমি যদি কোনো মহিলা না হতে, তোমার ব্যবস্থা আমি করতাম, করেই ছাড়তাম। তখন সেখানে বড়মা বলতে লাগে, ছি 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 আদিত্য, তুই একটা বড় পুলিশ অফিসার, তোকে আমি ওই শিক্ষা দিয়েছি, তুই একটা আইপিএস অফিসার হয়ে তোর বৌদির সঙ্গে এরকম আচরণ করছিস। তখন সেখানে আদিত্য গিয়ে বলতে লাগে, বড়মা তুমি যাও না, তুমি যাও না, কি সঞ্চারী তুমি বলো না, ফোনটা কে করেছিল, ফোনটা করেছিল এই সঞ্চারী, এই ফোনটা করেছিল পুলিশের কাছে। আর এমন কথা শুনতে কিন্তু সেদিক থেকে প্রত্যেকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আর এমন একটা অবস্থার মধ্যে সুদীপা বলতে লাগে, আমি সব জানি, আমি সব জানি। আর এমন কথা শুনতে আদিত্য চোখটা কপাল উঠে গেছে। আদিত্য বলতে লাগে, কি ব্যাপার, আপনি সব জানেন মানে সুদীপা, তাহলে আপনি আমাকে কেন বলেননি, আপনি কেন বলেননি? তখন সুদীপা চুপ করে রয়েছে, সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। তখন সেখানে আদিত্য সামনের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে, সুদীপা আপনি বলেন, কেন বলেননি আপনি আমাকে কেন বলেননি? তখন সুদীপা বলতে লাগে, আমি জানতাম, আমার চোখ কান সব খোলা ছিল, আমি সব বুঝতে পেরেছি, কেন কি বৃত্তান্ত সব বুঝতে পেরেছি। কি সঞ্চারী, ফোনটা তুমি তো করেছিলে তাই না, তুমি করেছিলে, কারণ আমি যখন অফিস হসপিটালে গিয়েছিলাম তখন বাড়িতে একমাত্র তুমি ছিলে, তোমাকে তো আমি বলে গিয়েছিলাম বাড়ির প্রত্যেককে খবর দিতে যে এই কাজগুলো ঘটেছে। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি হাসপাতালের উদ্দেশ্যে, বাড়িতে তো আর কেউ ছিল না, তুমি ছিলে আর ওই মহিলা ছিল, সেক্ষেত্রে ফোনটা তো তুমি করেছো। আর বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করার মতো আর কেউ নেই, আমার সঙ্গে তো কারোর দেখাই হয়নি, সেক্ষেত্রে আমার বিষয়টা কেউ জানে না, সেক্ষেত্রে তুমি ছিলে, তুমি ফোনটা করেছো। আর এদিক থেকে রূপা বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ মা ওই ফোন করেছিল, ওই বরযাত্রা ফোন করেছিল, ওই বরযাত্রা ফোন করেছিল। তখন সেখানে পরমা এগিয়ে আসার বলতে লাগে যে, সুদীপা তুমি জানতে তা বললে না কেন, তুমি জানতে তা বললে না কেন? তখন সুদীপা আস্তে আস্তে করে যে সামনের দিকে এগিয়ে আসতে যাবে, হঠাৎ করে বড়মা চিৎকার করে ওঠে, সুদীপা তোমাকে আগে জানতে হবে, সঞ্চারিত যাবে কি করবো সেটা তো আমি জানি, কিন্তু তোমাকে আগে বলতে হবে, তুমি সব জানা বোঝার পরে এত বড় একটা ক্রিমিনাল, এত বড় একটা অপরাধী, এত বড় একটা মানে সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তুমি এত বড় একটা সত্যিকে চেপে রেখেছিলে কেন, কেন সুদীপা, কেন? সুদীপার কাছে কৈফিয়ত চাওয়ার চেষ্টা করতে লাগে। সুদীপা তখন কোনো কথাই কর্ণপাত করে না, সে সামনের দিকে এগিয়ে গিয়ে রূপার কাছে যায় এবং রূপার কাছে গিয়ে বলতে লাগে, আপনার জন্য সবকিছু সম্ভব হয়েছে, আপনার সঙ্গে কোনো একটা মিল রয়েছে, আপনি যে কথাটা সেদিন বললেন, সেদিন থেকে আমার মনে খটকা লেগেছে এবং আস্তে আস্তে চোখ কান খোলা রেখে আমি পুরো বিষয়টা একদম হাতে নাতে প্রমাণ সাধন পেয়ে গেছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছি অনির্বাণ, সে কিন্তু নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে রয়েছে, সে কি করবে, সে নিজে কিছু বুঝতে পারছে না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সুদীপা সামনের দিকে এগিয়ে গায় এবং এগিয়ে গিয়ে পরম অসঞ্চারীকে বলতে লাগে, সঞ্চারী তুমি কেন করলে বলো তো, তোমার মধ্যে অনেক কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সব কিছু রয়েছে, তুমি কেন এরকমটা করলে, তুমি কেন ক্ষতি করতে চেয়েছিলে, তোমার যে মানে প্ল্যান সেটা তো সাকসেসফুল হলো না, তোমার মধ্যে অনেক অভাব রয়েছে আমি জানি। এদিকে তখন পরমা বলতে লাগে, কেন সুদীপা তুমি ওর হয়ে সাফাই গাইছো কেন, তুমি এত বড় একটা সত্যিটা তাই বলে লুকিয়ে রাখবে? এদিকে পরমা বলতে লাগে, সুদীপা তোমাকে সত্যিটা বলতে হবে, সুদীপা তোমাকে সত্যিটা বলতে হবে, কেন করেছো এরকম কথাটা, এরকম কাজটা কেন করলে? সুদীপা তখন বলতে লাগে, আমি বলতে পারবো না, আমি বলতে চাইও না এই বিষয়টা। তখন সেখানে
বড় মা আর কোনো অপেক্ষা করে না, সঞ্চারীর গালে গিয়ে চপাট করে একটা চড় মারে আর বলতে লাগে, বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা, তুই চুরি করছিস, সবকিছু করছিস, তুই আমাদের ফ্যামিলিটাকে শেষ করে দিচ্ছিস, বেরিয়ে যা। আর এমন সময় সুদীপা বলতে লাগে, এই জন্য আমি বলিনি, এই কারণে আমি বলিনি। তখন সেখানে আদিত্য এগিয়ে এসে বলতে লাগে, আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন আপনার মাথা ঠিক আছে, কেন বলছেন, কিসের জন্য বলছেন? সুদীপা তখন বলতে লাগে, হ্যাঁ আমি জানি, আমি বলছি কি, আমি কেন বলছি, কি বলছি, আমি সব জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি। তখন আদিত্য বলতে লাগে, কেন আপনি তাহলে চুপ করে রয়েছেন, আপনি তাহলে এতক্ষণ চুপ করেছিলেন কেন, আপনি তাহলে বলেননি কেন, আর আপনি কি বলছেন এসবগুলো? তখন সেখানে সুদীপা বলতে লাগে, দেখুন এই কাণ্ডটার জন্য আমি বলিনি, কারণ সঞ্চারী কোথায় যাবে, ঘর ভাঙা কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি, আমি জানি। ওই মেয়েটার আমাদের এই সংসারের প্রতি ঘৃণা তৈরি হবে, ওই জন্যই তো আমি বলিনি। কেননা ওকে শোধরানোর সময় দেওয়া হচ্ছে না, ওকে তো শোধরানোর সময় দিতে হবে, ওকে সব কিছুতে বোঝার সময় দিতে হবে। সঞ্চারীর মধ্যে অনেকটা কষ্ট রয়েছে, অনেকটা অভাব রয়েছে, অনেকটা না পাওয়া রয়েছে। ও এখন কোথায় যাবে, ও তো খুব বড় লোকের মেয়ে নয়, ও কোথায় যাবে, কি করবে, কিছুই করতে পারবে না, ও স্বামীও তো কিছু করতে পারবে না, তাহলে ও কোথায় যাবে? সেই জন্যই আমি বলিনি। এই বলে সুদীপা বিভিন্ন রকমের কথা বলতে লাগে সঞ্চারীকে সাপোর্ট করার জন্য, সঞ্চারীকে শোধরানোর জন্য। তখন সেখানে বড়মা বলতে লাগে, এই মেয়ে চুপ করো সুদীপা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তখন সুদীপা বলতে লাগে, আমি তো জ্ঞান দিচ্ছি না, আমি যে কথাগুলো সত্যি সেটাই বলছি, আমার যেটা ভালো মনে হয়েছে আমার সেটাই বলছি, আমি তো সেটাই বলছি। তখন বড়মা বলতে লাগে, বাহ বাহ বাহ, এই মহিলা আমাকে বিধান দিয়ে দিয়েছে, তাই না, এই মহিলা আমাকে বিধান দিয়ে দিয়েছে, আমি যা যা করেছি সব ভুল করেছি। এই মহিলা এখন থেকে না যা যা হবে সব এই মহিলাটাকে জিজ্ঞেস করবে। এদিকে সুদীপা বলতে লাগে, দেখুন আমি কিন্তু, তখন বড়মা বলতে লাগে, এই বাবারে, কেন বলো তো মুখে মুখে বারবার তর্ক করো, আর কিচ্ছু জিজ্ঞেস করো না, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, কিচ্ছু করো না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ বলতে লাগে যে, বড়মা এবারের মতো ক্ষমা করে দেয়, এরপরে যদি এরকম কোনো কাণ্ড কারখানা কিচ্ছু একটা সঞ্চারী ঘটায়, তখন বড়মা বলতে লাগে, চুপ করো, এইসব বিষয় নিয়ে আমাকে তোমরা কিচ্ছু বলবে না, যা বলবে ওই সুদীপাকে বলবে। কেননা আদিত্যের বউ এবারের কর্ত্রী, সেক্ষেত্রে ওর বিধানই কাজ হবে, ও তো আমাকে বিধান দিয়ে দিয়েছে যে আমি যা করেছি সব ভুল করেছি। তখন সেখানে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নির্বাক চলচ্চিত্রের মতো, আর বড়মা বক বক করেই যাচ্ছে সুদীপার সম্পর্কে। এদিকে তখন বড়মা নিজের মনের খাতায়, মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, মনে করতে লাগে যে হ্যাঁ সুদীপা, তুমিই পারবে, আমাকে পিছনে ফেলে তুমি গোল্ড মেডেলগুলো তুমি নিয়ে যাবে, আমাকে এই সংসার থেকে বেরিয়ে যেতে হবে সুদীপা, তুমি এই সংসারের কর্ত্রী হবে, তুমি এই সংসারের হাল ধরবে, তুমিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই বলে কিন্তু পরমা মনে আক্ষেপ করতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি বড়মা সেখান থেকে বকতে যে আমাকে আর কিচ্ছু বলবে না, আমি সে কিছু কথা বলতেই চাই না, এই বলে বড়মা সেখান থেকে চলে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুদীপা চুপ করে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আদিত্য দাঁড়িয়ে রয়েছে। তখন আদিত্যের সামনে গিয়ে বলতে লাগে, মিস্টার চৌধুরী, আপনি আমাকে কিছু মনে করবেন না, আপনি আমাকে কিছু আপনি আমার সম্পর্কে কিছু মনে করবেন না, কারণ আমি বলিনি, কারণ সংসারে এরকম অশান্তি আমি চাই না, আমি ওই জন্যই আপনাকে কিছু জানাইনি, আপনি তো সার্ভে করে বার করে দিয়েছেন। তখন সেখানে আদিত্য বলতে লাগে, তাহলে আপনি কেন এরকম করে কথা বলছেন বলেন তো? সুদীপা বলতে লাগে, দেখুন আমার তো আর কিছু হারানোর নেই, সেক্ষেত্রে আমি আর কি বলবো, কি করবো, আমি ওই জন্য এইসব বিষয় নিয়ে অত মাতামাতি করতে চাই না, আমি জানি ব্যাস এইটুকু করেছি। তখন আদিত্য জিজ্ঞেস করতে লাগে, আপনার কিছুই হারানোর নেই, আপনি সত্যি করে বলেন তো আপনার কিছু হারানোর নেই? তখন সুদীপা বলতে লাগে, না আমার কিচ্ছু হারানোর নেই, আমি আসছি মিস্টার চৌধুরী, আমি আসছি। এই বলে কিন্তু সুদীপা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তখন আদিত্যের চোখে মুখে ভাসতে লাগে সুদীপার সঙ্গে কাটানো প্রত্যেকটা ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত, যে মুহূর্তগুলো আদিত্য তাকে অনেক বেশি আপন করে পেয়েছিল, অনেক বেশি কাছে পেয়েছিল, সেই মুহূর্তগুলো তার প্রতিচ্ছবিতে ভাসতে শুরু করে দেয়। তখন সেখানে আদিত্য বলতে লাগে, জানি না সুদীপা, কেন তোমার প্রতি এত আকর্ষণ অনুভব করি, কেন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি, আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে দেখতে পাচ্ছি সুদীপা কলেজের মধ্যে প্রবেশ করছে এবং সেখানে কিন্তু হাসিতে খুশিতে আবারও কিন্তু বন্ধুদের সঙ্গে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে আদিত্য নিজের মনের খাতায়, মনের পাতায় সুদীপার জন্য একেবারে কি বলবো, ভালোবাসার জোয়ারে ইমোশনালি মনে করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আদিত্যের কাছে কিন্তু একটা ভিডিও এসেছে। সেই ভিডিওটা কিসের ভিডিও? কুন্তলা ভিডিও করেছে কার সঙ্গে? ঋতব স্যার সুদীপাকে এমনভাবে জড়িয়ে নিয়েছে, এমনভাবে তাকে পেঁচিয়ে নিয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে জায়গাতে, প্রত্যেকটা জায়গায় সুদীপা যেভাবে আদিত্য স্যার ঋতব স্যারের সঙ্গে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের ভিডিও ক্যামেরা কিন্তু বন্দি করে কি করেছে, আদিত্যের ফোনে পাঠিয়েছে। আদিত্য তখন মনে ভাবতে লাগে, সুদীপা তুমি এরকম, সুদীপাকে এরকম ভাবতেও কিন্তু আদিত্যের মনে কষ্ট হচ্ছে, কারণ ভালোবাসা মানুষটাকে সন্দেহ করা যায় না, সন্দেহ করতে অনেকটা কষ্ট হয়। তবু আদিত্য সেই সন্দেহটাকে ঘটানোর জন্য যেই না সেখানে প্রবেশ করেছে, সেখানে গিয়ে দেখে ঋতব স্যার এবং সুদীপা হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে রয়েছে একটা কফি শপে, একটা রুমে, সেখানে একই টেবিলে একই চেয়ারে বসে দুজনে গল্পে মেতে উঠেছে হাসিতে খুশিতে। আর তখন আদিত্যের বুকটা একেবারে ফেটে চৌচির হয়ে যায়। সে মনে ভাবতে লাগে, সুদীপা তুমি এরকম, এই বলে কিন্তু আদিত্যের মনের মধ্যে প্রচন্ড কষ্ট, প্রচন্ড আঘাতে ভেঙে পড়তে শুরু করে দেয়। আর এদিকে সুদীপা তখন স্যারের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, পরবর্তী পর্বে কি আর হতে চলেছে? সবই তো শেষ হয়ে যাচ্ছে। সুদীপ আদিত্যের সম্পর্কটা কোনো মাপেই আর ঠিক হচ্ছে না, এদিকে পরমা আভ্রর সম্পর্কটা কোনো মতে ঠিক হচ্ছে না। তাহলে এই চারটে প্রাণী কি চারদিকে চলে যাবে, সবকিছু কি ভেঙে চুরমার হয়ে যাবে, নাকি নতুন করে আবার নতুন প্ল্যান তৈরি হয়ে যাবে? এদিকে কুন্তলা তো মজা পাচ্ছে পুরো বিষয়টাকে
সাজাতে গোছাতে পারে। তাহলে তোমাদের কি মনে হয়, তোমাদের ইমাজিনেশন কল্পনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।